মেরিনার্স ক্লাব যারা আজকের এই অনুষ্ঠানের উদ্যোক্তা, ভারত সেরা মোহনবাগান তাদের গ্রুপের আগে নাম ছিল, তাদের ধন্যবাদ জানাচ্ছি। প্রথমেই বলি যে এই মণিহার আমায় নাহি সাজে, অর্থাৎ এখনো আমি সক্রিয় সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছি। সুতরাং আমাকে সংগঠন থেকে কেমন যেন পুরো পুরো মনে হয়, যদিও পুরো হয়েছি তাহলেও সেটা মনে হয়। প্রথমে বলি যে আমার জার্নির কথাটা। প্রথমে আমি সূত্রপাত করেছিলাম 1973 সালে, জয় যেটা বলেছে 55 সালে। 55 সাল হয়তো পূরণ হয়নি, কিন্তু তার কাছাকাছি চলে গেছি। 73 সালে যখন সত্যযুগ পত্রিকা, সেই সময় আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সেই সময় মানিক ঘোষাল ছিলেন সত্যযুগ পত্রিকা স্পোর্টস এডিটর। তিনি আমাকে ডেকে নিয়ে বলেন, তুই মাইনেপত্র পাবি না, টাকা পয়সা পাবি না, কিন্তু তুই যদি আমাদের হয়ে কিছু কাজ করিস। কাজ করতে আরম্ভ করলাম। কাজ করতে করতে 2 বছর পেরিয়ে গেল। 2 বছর কোনো টাকা পয়সা পাইনি। যে বছর টাকা পয়সা হদিশ পেলাম, অর্থাৎ আমার জন্য 50 টাকা ধার্য হলো, তখনই আমি চলে গেলাম বসুমতী পত্রিকায়, অধুনালুপ্ত বসুমতী পত্রিকা। কেদার ঘোষ সেই সময় সম্পাদক হয়েছিলেন ফেসকান পত্রিকা থেকে, গ্যারেজ দেওয়া অটোরো। তিনি একটা পরীক্ষা নিয়েছিলেন, পরীক্ষা অদ্ভুতভাবে আমি ফার্স্ট হয়ে গেলাম। ফার্স্ট হয়ে আমি বসুমতীতে গেলাম। আজকের দিনে সাংবাদিকরা অবশ্যই বুঝতে পারবেন না তখনকার দিনে সেই উন্মাদনার কথা। একদিন সেই সময় আমি বিভিন্ন জায়গায়, আমাদের তখন একটা নিয়ম ছিল, তখন ভবানীপুর ক্লাব টেন্ট, তখন এই ক্লাব টেন্ট তৈরি হয়নি, ভবানীপুর তাঁবুতে আমরা বসতাম স্পোর্টস জার্নালিস্টরা, সন্ধ্যেবেলা এসে বিনিময় করতাম স্কোর নেবার জন্য। আমি যখন যাচ্ছি তখন পাঁচ তাঁবুতে মোহনবাগানে যখন যাচ্ছি, তখন দেখছি আমার সঙ্গে এক ভদ্রলোক রয়েছেন। মোহামেডান স্পোর্টিংয়ে যাচ্ছি, তখনও সেই ভদ্রলোক রয়েছেন, ধুতি পাঞ্জাবি পরা। এবং তারপর যেখানে যাচ্ছি তখন তিনি আমাকে ফলো করছেন। আমি একটু আশ্চর্য হয়ে গেলাম। ফিরে এসে আমার বন্ধুদের জিজ্ঞেস করে, এই ভদ্রলোক কে রে? তখন দূরদর্শন হয়নি, টেলিভিশন হয়নি। তখন শুনতে পেলাম ভদ্রলোকের নাম হচ্ছে অজয় বসু। অজয় বসু, যিনি আমার গুরু ছিলেন ধারাবিবরণীতে এবং লেখনীতে, তিনি ছিলেন যুগান্তরের ক্রীড়া সম্পাদক। তিনি আমাকে বলেন, যুগান্তরের একটা পরীক্ষা হচ্ছে, তোমার তো পড়াশোনা অত্যন্ত ভালো, তুমি কি এই প্রফেশনে আসবে? হ্যাঁ, প্রফেশনে আসবো বলে তো আমি ঠিক করেছি। তখন তিনি বলেন, যুগান্তরের একটা পরীক্ষা হচ্ছে, সেই পরীক্ষাটা তুমি অ্যাপিয়ার করো। পরীক্ষাটা দিলাম, পরীক্ষাতে আমি পাস করলাম। পাস করার পর যুগান্তরে তখন আমাদের মাইনে ছিল, এখনকার দিনে সাংবাদিকরা কেউ বুঝতে পারবেন, তখন মাইনে ছিল 250 টাকা। সেই 250 টাকা যেদিন প্রথম পাবো, অর্থাৎ মাসের 31 তারিখে, অজয় দা আমাকে যুগান্তরের একটি বারান্দা ডাকলেন, ডেকে বলেন, তুমি নকশাল করতে? আর না, আমি তো কোনোদিন নকশাল করিনি। তুমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়তে? হ্যাঁ, পড়তাম। বললেন, তোমার সম্পর্কে একটা রিপোর্ট গেছে, জানো তো এটা কংগ্রেসীদের কাগজ, তাদের নানা রকম হতোদ্যম রয়েছে। তারা বলছে যে পুলিশের কাছ থেকে তারা ভেরিফিকেশন করবে, তারপর তোমার চাকরিটা পাকা হবে। তুমি সেই সময়টা আমার 250 টাকা করে নিতে পারো আমার কাছ থেকে, নিয়ে তুমি সাংবাদিকতা করতে পারো। অভিমানে লিপ্ত হয়ে গেলাম। অভিমানে তখন বললাম যে না, আমার পয়সা লাগবে না। বিনা পয়সা যুগান্তরে কাজ করতে লাগলাম। মহিলার থেকে আপনারা সবাই জানেন, সেই রূপককে এবং দিলীপ সরকারকে ফোন করে বললাম, টাকা পেয়ে গেছি, তোরা আয়। কোথায় আসবো? আমরা তখন রিটস হোটেলের তলায়, রিটস হোটেলের তলায় একটা রেস্টুরেন্ট ছিল, সেখানে আমরা নিজামে কাঠি রোল খেলাম। কাঠি রোল খেয়ে কিছু জিন্সের প্যান্ট ট্যান্ট কিনে বাড়ি গেলাম। বাড়ি আমার ব্যান্ডেলে ছিল। আমি মফস্বলের ছেলে, যদিও ইদানিংকালে এখন কলকাতায় থাকি। সেই আমার সূত্রপাত 1975 সালে আমার জয়যাত্রা, যেটা বলতে পারেন। তখনও ধারাবিবরণী দিইনি, ধারাবিবরণী তখন আসেনি। 1976 সালে আমি, আমার বন্ধু অজয় সামুই এখানে রয়েছে, অজয় এবং প্রদীপ রায়, আমরা 3 জন আকাশবাণী থেকে পাস করলাম। আকাশবাণী থেকে পাস করার পর 1977 সালে আমার প্রথম রানিং কমেন্ট্রি, সেটি হচ্ছে ইস্ট বেঙ্গল বনাম কুমারটুলি ম্যাচ। আমার সহভাষ্যকার ছিলেন হরিপ্রসাদ চট্টোপাধ্যায়। হরিপ্রসাদ অগ্রজ ভাষ্যকার। তিনি দারুণ উৎসাহ করে আমাকে নিয়ে গেলেন মাঠে, এবং মাঠে গিয়ে আমি খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হলাম। অজয় সামুই সেই সময় কিন্তু একটা গুণ ছিল, অজয় ছিল সেই বিরল সাংবাদিকদের মধ্যে একজন, ধারাভাষ্যকারদের মধ্যে একজন, যে খেলার আগের দিন মাঠের প্রত্যেকটা মাঠে গিয়ে মাঠের ঘাস চেনার মতো করে চিনত প্রত্যেকটা মানুষকে। অজয়ের সেই হোমওয়ার্ক অসাধারণ ছিল। অজয় আজকে রয়েছে, অজয় নিশ্চয়ই বলবে আজকে, আমরা আশা করব। রতনপুরি রয়েছে, জাফরকে দেখতে পাচ্ছি, যারা আমার সুখে দুঃখে সঙ্গী। সত্যি কথা বলতে কি, যুগান্তরে আমি কিন্তু পার্মানেন্ট হইনি, সেই সময় ট্রেনিং ছিলাম। যুগান্তরে ট্রেনিং থেকে পার্মানেন্ট হওয়ার ইতিহাসটা একটু বলার দরকার রয়েছে, এই জন্যে যে উত্তম কুমারের সঙ্গে এটার খুব যোগ রয়েছে। 1980 সাল
একদিন রাত্রিবেলা বাড়ি ফিরছি, আমি লাস্ট ট্রেন ধরতাম, লাস্ট ট্রেনে বাড়ি ফিরছি, সেই সময় হঠাৎ আমাকে অপারেটর বলেন আপনাকে অশোক ঘোষ ডাকছেন। অশোক ঘোষ ডাকছেন আমাকে এত রাত্রে টেলিফোনে। আমি অশোক ঘোষকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার। অশোক ঘোষ আমাকে বললেন যে উত্তম কুমার মারা গেছে, তো তোমার ডেড বডিটা যাবে, তুই যদি একটুখানি তোর 4 লাইন দিয়ে দিস, তোর তো সার্কুলেশন অনেক বেশি যুগান্তরে, তুই 4 লাইন দিয়ে দিই, মোহনবাগান জসপ্রীতের কাজটা কাটতে হবে না। আমি অবাক হয়ে গেলাম যে উত্তম কুমার মারা গেছে, যুগান্তরে নিউজ রুমে তার কোনো সারা শব্দ নেই। তাকিয়ে দেখি অমিতাভ চৌধুরী রয়েছেন, অজয় বসু রয়েছেন, মণি চক্রবর্তী এইগুলো একজন রিপোর্টার রয়েছেন। তো অমিতাভ চৌধুরীকে গিয়ে বললাম যে অজয়দাকে গিয়ে প্রথমে বলেছিলাম যে অজয়দা উত্তম কুমার মারা গেছেন। অজয়দা শুনে বলুন সে কি, তুমি শিগগিরই অমিতবাবুকে গিয়ে বলো। আমি অমিতাভ চৌধুরীকে গিয়ে বললাম একটু আগে অশোক ঘোষ ফোন করেছিলেন উত্তম কুমার মারা গেছে। অমিতবাবু প্রায় চেয়ারের উপর লাফিয়ে উঠলেন, লাফিয়ে উঠে বললেন যে উত্তম কুমার মারা গেছে, মণিকে ডাকো। মণি চক্রবর্তীকে ডাকলাম। মণি চক্রবর্তীকে বললেন আজকে বড় খবর কি আছে। মণি চক্রবর্তী বলতে লাগলেন যে তিনি মারা গেছেন ইদানিংকালে। মণি চক্রবর্তী বলতে লাগলেন যে কৃষ্ণনগরে একজন কংগ্রেস কর্মীর খুন হয়েছে, একজন কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ হয়েছে, একজন সাংবাদিক সে ছাদ থেকে পড়ে মারা গিয়েছে, ইত্যাদি ইত্যাদি খবর। তখন অমিতাভ চৌধুরী তাকে বললেন তুমি উত্তম কুমারের খবর তো জানো না? বললো না জানি না তো, উত্তম কুমার মারা গেছে। সেই রাত্রে আমরা একটা গাড়ি করে, যুগান্তরের গাড়িগুলো একটু অন্যরকম ছিল, ঘটঘট করে গাড়ি করে গেলাম, অ্যাম্বাসেডার গাড়ি করে। আমরা গেলাম বেলভিউ নার্সিংহোমে। বেলভিউ নার্সিংহোমে গিয়ে দেখি যে সেখানে আনন্দবাজার অতিমধ্যে পৌঁছে গেছি। তখন আনন্দবাজার এবং যুগান্তর ছাড়া কোনো কাগজ নেই। আজকের মতো এত গুম ধরা সাংবাদিকও নেই, টেলিভিশন বা ডিজিটাল মিডিয়ার এত অগ্রহণ হয়। সেই সময় যখন আমরা গেছি তখন আমি গিয়ে দেখি আমার বন্ধু সৌম্য বন্দ্যোপাধ্যায়, আনন্দবাজার পত্রিকার রিপোর্টার, আমার সঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, এবং সুদেব রায়চৌধুরী অগ্রজ সাংবাদিক, তিনি দাঁড়িয়ে রয়েছেন। আমাকে দেখেই সৌম্য বলল ভাগারে একটা শকুন পড়েছে, সঙ্গে সঙ্গে শকুন চলে যাবে, একটা কাক পড়েছে সঙ্গে সঙ্গে শকুন চলে যাবে, তুইও তো চলে এসেছিস। এমন সময় আমরা দেখি সিঁড়ি দিয়ে একজন আলুলায়িত কেশ ভদ্রমহিলা নামছেন। তিনি চিৎকার করে বলছেন, তার নামটা আমি এখন পরে বলছি, তিনি চিৎকার করে বলছেন জ্যান্ত দেহটা তুই ভোগ করলি, মরদেহটা আমি নিয়ে যাচ্ছি, তুই দেখ। ভদ্রমহিলার নাম ছিল দেবী, এবং তিনি যাকে উদ্দেশ্য করে বলছেন আপনারা সকলেই বুঝতে পারছেন তার উদ্দেশ্যে তিনি সেই কথাগুলো বলছিলেন। তিনি সিঁড়ি দিয়ে নামলেন, তার সঙ্গে নামলো গৌতম, এবং আপনারা বিশ্বাস করবেন না উত্তম কুমারের ডেড বডিটা ডিকির মধ্যে ছুঁড়ে ফেলা হলো, ডিকির মধ্যে করে বাড়িতে নিয়ে যাওয়া হলো গিরিশ মুখার্জি রোডের বাড়িতে। আমি যুগান্তর বলে একটা কাগজ বেরিয়েছি, তাতে আমি লিখেছিলাম এই খবরটি। গিরিশ মুখার্জি রোডের বাড়িতে অমিতাভ গেলেন, সেখানে অমিতাভ চৌধুরী আমাদের নির্দেশ দিয়েছিলেন যা দেখবে তোমরা জানিয়ে দেবে আমাকে টেলিফোনে। টেলিফোনে আমি জানাতে লাগলাম নানান কথা। আমি আর সময় কিন্তু ঢুকতে পারিনি না বাড়ির মধ্যে। দারোয়ান আমাদের আটকে দিয়েছিল, দারোয়ান আমাদের আটকে দিয়ে বললো যে নেই আবি নেই হোগা। দারোয়ানকে 50 টাকা বকশিস দিয়ে আমরা কোন রকমে ঢুকলাম। ঢুকে দেখি গার্ড লাইটের মধ্যে উত্তম কুমার ডেড বডিটা রাখা রয়েছে, এবং সেখানে এক ভদ্রলোক ছিলেন, তিনি, তার নাম ছিল লালু, তিনি উত্তম কুমারের খুব ঘনিষ্ঠ বন্ধু। তিনি আমাকে ডেকে বলেন তুমি তো খবরের কাগজের লোক। তখন কিন্তু আনন্দবাজারে যুগান্তর ছাড়া কোনো কাগজ নেই, আজকাল আর তখন আসেনি। আমি বললাম হ্যাঁ যুগান্তরের লোক। তুই ওই ডাক্তারের ইন্টারভিউ নাও। ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার শৈবাল সেনগুপ্ত। তিনি আমাকে বললেন তোমার শেষ বক্তব্য ছিল ইঞ্জেকশন যখন দিচ্ছি ডাক্তার আমাকে বাঁচাও। আমার হেডলাইন ওটাই হয়েছিল, ডাক্তার আমাকে বাঁচাও। আপনাদের মধ্যে যারা খুব প্রবীণ আছেন তারা নিশ্চয়ই খবরের কাগজ পড়েছে, যুগান্তরে সেই খবরটি আমার নাম দিয়েই বেরিয়েছিল। এই ঘটনা ঘটে গেল। অমিতাভ চৌধুরীর সঙ্গে আমার যোগসূত্র নিবিড় হলো, কিন্তু অমিতাভ চৌধুরী অজয় বসুর কাছে টেবিলে বসে বললেন জয়ন্তকে আপনি পার্মানেন্ট করেননি? বলে পার্মানেন্ট করতাম, কিন্তু পার্মানেন্ট হয়নিও নানান কারণ, বুঝতে পারেন আমাদের কাগজের নানান ব্যাপার আছে। অমিতাভ চৌধুরী খসখস করে কাগজে লিখে দিলেন, আমি পার্মানেন্ট হয়ে গেলাম। অর্থাৎ উত্তম কুমারের সঙ্গে এই যোগসূত্রটা অসাধারণ ছিল। তার আগে 1977 সালে পেলে কলকাতায় এসেছিলেন মোহনবাগানের সঙ্গে খেলতে। আমি কিন্তু ট্রেনিং অবস্থাতেই গ্র্যান্ড হোটেলে ছিলাম 3 দিন 3 রাত্রি, এবং গ্র্যান্ড হোটেলে কাটিয়ে আমি দিনের পর দিন সেখানে কাজ করেছি, এবং গ্র্যান্ড হোটেলে পেলে রোজনামচা তুলে ধরেছি। তারপর একের পর এক বিভিন্ন সংবাদপত্র সংবাদ মাধ্যম ঘুরে আমি শেষ পর্যন্ত ঠিক হলাম ইলেকট্রনিক মিডিয়াতে, অর্থাৎ টেলিভিশনে।
আট+ চ্যানেলের দায়িত্ব আমি ছিলাম, আপনারা সকলেই জানেন, অনেকেই জানেন না। 8+এর দায়িত্বে আমি ছিলাম। পরে আর্টিস্ট টেলিভিশন হয়েছিল, আর্টিস্ট টেলিভিশনের দায়িত্বে আমি ছিলাম। পরবর্তী পর্বে আরো কয়েকটি টেলিভিশন চ্যানেলের দায়িত্বে আমি ছিলাম। বর্তমানে আমি কিন্তু ছামিনি সাংবাদিকতা। অনেকে বলেন যে এই বয়সেও কেন সাংবাদিকতা করছেন। আমি বলি সাংবাদিকদের কোনো বয়স হয় না। সেই জন্য অতি সম্প্রতি আমি যুগশঙ্খ কাগজে স্পোর্টস এডিটরের দায়িত্ব নিয়েছি এবং যুগশঙ্খ কাগজের সঙ্গে আমি নিবিড়ভাবে যুক্ত। সেই কাগজের চেয়ারম্যান বিনয় কৃষ্ণ নাথ এবং রয়েছেন সেখানে তরুণ একজন সম্পাদক শঙ্কর দত্ত। তাদের প্রধানতাতে আমি যে সুযোগ পেয়েছি যুগশঙ্খতে কাজ করার, যুগশঙ্খতে সবাই আমি ঢুকেছি, কাজ করছি। আপনাদের একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে যে সাংবাদিকদের কোনো বয়স হয় না। কোনো সাংবাদিকই কোনোদিন বয়সের জন্য থেমে গেছেন এরকম শুনতে পাই না। এখনো আমরা দেখতে পাই এমন সাংবাদিকদের যারা হয়তো অবসর নিয়ে চলে গেছেন অনেকদিন, কিন্তু তাদের লেখনী এখনো পর্যন্ত স্তব্ধ হয়নি। একজন সাংবাদিক তখন মৃত্যু হয় যখন সেই সাংবাদিকের সব কাজ শেষ হয়ে যায়। সাংবাদিক কিন্তু মৃত্যু নেই, মৃত্যুহীন প্রাণ নিয়ে সাংবাদিকতা জন্মেছেন। আমি দীর্ঘদিন সাংবাদিকতা করছি, ধারাভাষ্য দিয়েছি, আপনারা আমার ধারাভাষ্য শুনেছেন রেডিওতে। আজকের এই অনুষ্ঠান শেষে আমি ছোট্ট ধারাভাষ্য করে আপনাদের অনুষ্ঠানটিকে আরো প্রারম্ভ করার চেষ্টা করব। নমস্কার, কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব থেকে বলছি জয়ন্ত চক্রবর্তী। আমার সঙ্গে রয়েছেন সহযোগী ভাষ্যকার অজয় সাময়ী। আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে এই মুহূর্তে বেহালা মেরিনাস ক্লাবের উদ্যোগে আয়োজিত হচ্ছে কি সংবর্ধনা সভা। সেই সংবর্ধনা সভায় দীপেন্দু বিশ্বাসকে স্বাগত জানানো হবে এবং আমরা দেখতে পাচ্ছি মাঠের দর্শকে ভর্তি হয়ে গেছে। বেহালা মেরিনাস ক্লাবের সমর্থকরা সবাই মাঠে এসেছেন এবং তারা সবাই উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করছেন কখন আসবেন দীপেন্দু। দীপেন্দুর জন্য তারা অপেক্ষা করছেন। একটু পরে শুরু হয়ে যাবে এবং দীপেন্দু এসে গেছেন। গোল! গোল দিয়ে শুরু করলে মোহনবাগানের গোল নিঃসন্দেহে চরম গতি এগিয়ে যাবে। 1975 সালে মোহনবাগানের যে 5 গোল, সেই গোলে মাঠে ছিলাম, দর্শক হিসেবে ছিলাম। প্রেস বক্সে বসার সৌভাগ্য আমার হয়নি, কিন্তু দর্শক হিসেবে থাকলেও সেদিন একটা জিনিস বলতে পারি, মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল দুটি ক্লাবই আমার প্রিয়। আমি কোন দলের সাপোর্টার এটা অনেকের মনে হয়তো আগ্রহ জন্মাতে পারে। আজকে আমি বলবো না, আমি বলি মোহন বেঙ্গলের সাপোর্টার। মোহন বেঙ্গল অর্থাৎ মোহনবাগানের মোহন এবং ইস্ট বেঙ্গলের বেঙ্গল। কারণ বাঙালির সব খেলা সেরা, বাঙালির ফুটবল কোনোদিন দূর হবে না এবং বাঙালির ফুটবল যতদিন বাঙালি থাকবে ততদিন ফুটবল থাকবে, এই কথা জানিয়ে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। বল পেয়ে গেছেন দীপেন্দু। দীপেন্দু আব্দুল খালেকের সেন্টারে এবং আব্দুল খালেক সেন্টারের মাথা ছুঁয়ে দীপেন্দুর গোল। আমরা দেখতে পাচ্ছি বিপক্ষ দলের খেলোয়াড়ের রেফারিকে ঘিরে ধরেছেন দীপেন্দু। এই মুহূর্তে দীপেন্দু কিন্তু পরপর 2টি গোল করে এবং একটি গোল করে তিনি সেরার সম্মান পেয়েছেন এবং দীপেন্দু আগামী দিনে আরো 8টি গোল করবেন এবং তিনি 8টি গোল করে তিনি সেরা গোলদাতার সম্মান পাবেন কলকাতা লিগে। দীপেন্দু কৃতিত্ব 13টি ম্যাচে তিনি 8টি ম্যাচে 13টি গোল করে তিনি সেরা সম্মান পেয়েছেন। আমরা ধন্যবাদ জানাবো দীপেন্দুকে আজকে এই অনুষ্ঠানে থাকার জন্য। দেখে বাবাকে আইডিয়ালাইজ করে এই প্রফেশনে এসেছি। আমি আজকাল ডিজিটালের সাথে যুক্ত আছি। আমারও সাংবাদিকতায় 22 বছর হয়ে গেছে। তো থ্যাংক ইউ আমাকে দেখার জন্য। তো অ্যাকচুয়ালি আমি যখন আমি 80-র দশকে 80s এর মিডল এর কিড, তখন যখন আমরা তখন কিছুই বুঝতাম না, জাস্ট আস্তে আস্তে বড় হতে শুরু করেছি, প্রফেশন কাকে বলে জানতে শুরু করেছি। তখন আমার আশেপাশে আমার যে বন্ধু বান্ধবরা ছিল, তখন আমি দেখতাম তাদের আইদার ডক্টর বা ইঞ্জিনিয়ার বা টিচার, এইটাই 3টে আমাদের প্রফেশন ছিল। এই 3টে প্রফেশনের বাইরে আর কেউ বেরোতো না। তখন আমাদের একটা স্ল্যাম বুক বলে একটা ব্যাপার ছিল, স্ল্যাম বুকে লেখা এম কি, কে কি হতে চায়। তো আমার মনে আছে আমি যবে থেকে এম ব্যাপারটা বুঝতে শিখেছি, সেটা হচ্ছে তখন থেকে আমি জার্নালিস্ট হতে চেয়েছি, স্পেসিফিক্যালি স্পোর্টস জার্নালিস্ট। জার্নালিস্ট বলতে ছোটবেলা থেকে বাবাকে দেখে বড় হয়েছি। খুব একটা বাবাকে যে পেয়েছি আমি বলবো না, বাবা খুবই বিজি থাকতো। আমি অর্ঘদার কথা শুনে আমার যেমন ভালো লাগলো, আমার একটু মনে হলো যে অর্ঘদারা যেভাবে বাবাকে পেয়েছি, যেভাবে বাবাকে দেখেছি, আমি সেটা পাইনি। বাবার গাইডেন্স সেই অর্থে আমি বাড়িতে সাজেশনস পেয়েছি, সবসময় পেয়েছি। অন্যান্য যখন জিজ্ঞেস করি এখনো সাজেশন দেয়, কিন্তু বাবার হাত দিয়ে যে হাজার হাজার বা 1000 এত ছাত্রছাত্রী তৈরি হয়েছে, সেই জায়গাটা হয়তো আমি পাইনি। আর বাবার থেকে জার্নালিজম দেখে, বাবাকে দেখে আইডিয়ালাইজ করে আমি আজকে এই জায়গায় এসেছি। শুধু বাবাকে দেখে এসেছি
বলবো না। তার পরবর্তীকালে জয়দা আমার নিজের বিস্তৃত দাদা, তো বাবার পরবর্তী জেনারেশন যদি বলি জয়দা আছে, তো বাবা জয়দা দুজনকে দেখে আমি আজকে নিজের জার্নালিজম, স্পেসিফিক্যালি স্পোর্টস জার্নালিজমে আসার ইয়ে করেছি। তো থ্যাংক ইউ সবাইকে বলবো যে আজকে আমাকে এই জায়গাটা করার জন্য। আমি বাবাকেও থ্যাংক ইউ বলতে চাই আজকে, মানে আমিও যেটুকু যেখানে পৌঁছে গিয়ে জন্য বাবাই আজকে বাবাই বলতে পারি। আর জয়দা তো আছে, জয়দার সাথে আমার ময়দানে সবসময় রোজই দেখা হচ্ছে। আর সেকেন্ডলি আজকে সেকেন্ডলি দীপেন্দুকে নিয়ে কি বলবো, দীপেন্দু একটা সময় আমি দীপেন্দু যখন শেষের দিকে, তখন আমি স্কুলে শেষের দিকে পড়ি, তখন আমি অবভিয়াসলি শিশির ঘোষকে শেষের দিকে পেয়েছি, তারপরে দীপেন্দু খেলা দেখতে শুরু করেছি। আমি শিশির ঘোষ খুব বেশি পাইনি, আমি যখন বড় হচ্ছি তখন শিশির ঘোষ অলরেডি শেষ হতে চলেছে। আমার দেখা বেঙ্গলি স্ট্রাইকার বলতে দীপেন্দু বিশ্বাস, মানে তারপরে অসীম বিশ্বাসকে পেয়েছি, প্রফেশনে আসার পর পেয়েছি দীপেন্দুকে, প্রফেশনে পেয়েছি দীপেন্দু ফার্স্ট সময় মানে অনেকটাই পুরোটাই কভার করেছি। কিন্তু আমার দেখা যদি আমি সেরা স্ট্রাইকার, সেরা বেঙ্গলি স্ট্রাইকার যদি বলি, তাহলে মানে মনে বললি দীপেন্দু বিশ্বাস। পরবর্তীকালে দীপেন্দুকে অনেক জ্বালাতন করেছি, আমি টেলিভিশন মিডিয়ায় ছিলাম, প্রচুরবার ডেকেছি, অনুরোধ করেছি অনুষ্ঠানে যেতে। কয়েকদিন আগে আমাদের বিশ্বকাপের জন্য একটা ডিজিটাল প্রোগ্রাম ছিল, সেখানেও দীপেন্দু গেছে, গিয়ে পার্টিসিপেট করেছে ওয়ার্ল্ড কাপ সেমিফাইনালের আগে। তো দীপেন্দুর সাথে আমাদের সবারই সম্পর্ক, ময়দানের সবারই সম্পর্ক ভালো। তো সেইটুকুই বলবো। আর যেহেতু আজকে ফ্রেন্ডশিপ ডে, তো তাই জন্য আমি আবারও ওর বাবা জয়ন্ত চক্রবর্তী, দাদা জয় চৌধুরীকে থ্যাঙ্কস বলতে চাইবো, বিকজ দুজনেই আমার ফ্রেন্ড, ফিলসফার অ্যান্ড গাইড। ওদের দেখি আমি ময়দানে আসা, যতদিন ময়দানে থাকবো ওদের পথ অনুসরণ করেই চলার চেষ্টা করবো। থ্যাংক ইউ।